যতগুলো জম্বি মুভি আমি দেখেছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে ইমোশন, অ্যাকশন, স্কেয়ার্ড সবকিছু রয়েছে। তো হেই গাইস, দিস ইজ আদিবা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা স্কটিশ হাইল্যান্ড নামক এক স্থান দেখি, যেখানে জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেখানে আমরা জিমি নামের এক ছেলেকে দেখি, যে তার নিজের বোনের সাথে কার্টুন দেখতেছিল। সেই মুহূর্তে একজন মহিলা এসে বাচ্চাগুলোকে ঘরের মধ্যেই থাকতে বলে এবং দরজা বন্ধ করে রাখতে বলে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সমস্ত জম্বিরা বাহির থেকে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ঘরে থাকা সমস্ত বাচ্চা এবং তাদের বাবা মার উপরে হামলা করা শুরু করে দেয়। সমস্ত জম্বিরা যখন ঘরে ঢুকে ওর মা আর বাকি সবার উপরে হামলা করছিল, সেই সুযোগে জিমি কোন রকম পালিয়ে দৌড়াতে দৌড়াতে পাশের একটা চার্চে চলে যায়। আসলে জিমির বাবা এই চার্চের একজন পাদ্রী ছিলেন। জিমি প্রচন্ড ভয়ে ভয়ে তার বাবাকে ওই সমস্ত ঘটনাগুলো খুলে বলে, যেটা শুনে জিমির বাবা বলে, একদিন তো আমাদের সবাইকেই মরতে হবে। আর আজ হলো সেই দিন, যেদিন পৃথিবীর সমস্ত মানুষের পাপ পুণ্যের বিচার হবে। উনি এই কথাগুলো বলতে বলতেই বেশ অনেকগুলো জম্বি এই চার্চের জানালা ভেঙে ভিতরে আসতে শুরু করে, যেটা দেখে জিমির বাবা একটি ক্রস চিহ্নের লকেট খুলে জিমির হাতে দিয়ে বলে, তুমি চাইলে এখনই এখান থেকে পালিয়ে যেতে পারো। ফলে জিমি লকেটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জম্বিরা এসে জিমির বাবার উপরে হামলা করে দেয়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই পুরো ব্রিটিশ হাইল্যান্ডে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, যার ফলে দেশের বেশিরভাগ মানুষই জম্বি হয়ে গিয়েছিল। এখন দেশের সরকার বা সেনাবাহিনী কেউই এটাকে আটকাতে পারছিল না। এমনকি এ ভাইরাসের কোনো রকম ওষুধও তৈরি করা সম্ভব হয়নি, যে কারণে সময়ের সাথে সাথেই এই পুরো দেশটাকেই কোয়ারেন্টাইন করে দেওয়া হয়। এরপর আমাদের 28 বছর পর দেখানো হয় 2030 সাল। এটা ব্রিটিশ মেইনল্যান্ড থেকে একটু দূরেই সমুদ্রের মাঝে থাকা ছোট্ট একটা দ্বীপ ছিল। যেহেতু দ্বীপটার চারদিক গভীর সমুদ্র দিয়ে ঘেরা ছিল, তাই এখানে কোনো জম্বি আসতে পারতো না। সেজন্য বেঁচে থাকা সমস্ত মানুষেরা গত 28 বছর ধরেই এই দ্বীপের মধ্যে লুকিয়েছিল। এখানে যেহেতু অল্প সংখ্যক লোক ছিল, তাই এরা একে অপরের সমস্ত কাজে সাহায্য করত। এই দ্বীপের মধ্যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবগুলো জিনিসই পাওয়া যেত। এরা সমুদ্র থেকে মাছ ধরে, চাষাবাদ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করত। আর মাঝে মাঝে বেশ কিছু লোক সেখান থেকে মেইনল্যান্ডে গিয়ে সেখানে থাকা জংলি পশু শিকার করে আনতো। এখানে এই দ্বীপের মধ্যে আমরা স্পাইক নামের 10 থেকে 12 বছর বয়সী এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাই। স্পাইক এখানে ওর বাবা জেমি এবং ওর মা আয়লার সাথে থাকতো। তবে বিগত বেশ অনেকদিন ধরেই তার মা আয়লা খুবই কঠিন একটা রোগে ভুগছিল, যে কারণে ওর মা সবসময় বিছানাতেই শুয়ে থাকতো আর কোনো কিছুই ঠিক মতো মনে রাখতে পারতো না। স্পাইকের জন্ম এই দ্বীপের মধ্যেই হয়েছিল, তাই বাইরের পৃথিবীর সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। আজ ওর বাবা ওকে শিকার করার জন্য এই দ্বীপ থেকে মেইনল্যান্ডে নিয়ে যাবে। আসলে এই দ্বীপের একটা নিয়ম ছিল, এখানে সমস্ত বাচ্চাদেরকেই ছোটবেলা থেকে শিকার করা শেখানো হয়। আর তারা একটু বড় হয়ে গেলে, অর্থাৎ তাদের 12 থেকে 14 বছর বয়স হয়ে গেলে, তাদেরকে এখান থেকে মেইনল্যান্ডে নিয়ে গিয়ে জংলি পশু এবং জম্বি শিকার করা শেখানো হতো। যেহেতু স্পাইকের বয়স 12 বছর হয়ে গিয়েছে, তাই ওর বাবা আজ ওকে মেইনল্যান্ডে নিয়ে গিয়ে জম্বি শিকার করা শিখাবে। আজ স্পাইকের প্রথম শিকারের জন্য ওকে সবাই অনেক চেয়ার করে। এরপর সবশেষে এই দ্বীপ থেকে বাইরে বের হওয়ার আগে এখানকার গেটকিপাররা স্পাইককে সমস্ত নিয়ম জানিয়ে দেয়। উনি বলেন, এই দ্বীপ থেকে বের হওয়ার পর তোমাদের দুজনকে একা একাই শিকার করতে হবে। আর সেখানে তোমরা যদি কোনো বিপদে পড়ো অথবা সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাও, তাহলেও কিন্তু কেউ তোমাদের খোঁজার জন্য বা সাহায্য করার জন্য যাবে না। আর যত যাই হয়ে যাক না কেন, তোমাদের কিন্তু সন্ধ্যের বেলার মধ্যেই ফিরে আসতে হবে। কারণ রাতের অন্ধকারে ওই জায়গায় থাকাটা একদমই সুরক্ষিত নয়। এখন সবকিছু শোনার পর স্পাইক ওর বাবার সাথে ওই দ্বীপ থেকে বাইরে বের হয়ে আসে। আর এখানে আমরা দেখতে পাই, এই দ্বীপ থেকে বাইরে যাওয়া আসা করার জন্য ছোট্ট একটা প্রাকৃতিক রাস্তা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই রাস্তাটাকে সবসময় ব্যবহার করা যায় না। দিনের বেলায় যখন সমুদ্রে ভাটা নেমে আসে, তখনই এই রাস্তাটা দেখা যায়।
আর এটাকে কিছু ঘন্টার জন্য ব্যবহার করা যায়। কিন্তু যখন জোয়ারের কারণে সমুদ্রের জল বেড়ে যায়, তখন এই রাস্তাটা জলের নিচে তলিয়ে যায়। আর সেই সময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করাটা কোনোভাবেই সম্ভব না। তো এরপর ওরা দুজন এইভাবে মেইনল্যান্ডে পৌঁছে যায়। সেখানে অত বড় জায়গা, ফাঁকা মাঠ আর জঙ্গল দেখে স্পাইকের ভীষণ ভালো লেগে যায়। এভাবে চারদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। আর সেখানেই ওরা প্রথম জম্বি দেখতে পায়। এরা আস্তে আস্তে চলাফেরা করে। এখন স্পাইকের বাবা ওকে বলে, সমস্ত জম্বিদের শরীরেরই একটা করে দুর্বল জায়গা থাকে, সেখানে আঘাত করতে পারলেই তারা খুব সহজেই মারা যায়। আর এসব কিছু বোঝানোর পর উনি স্পাইককে তার প্রথম জম্বিটা শিকার করতে বলেন। এখন দেখা যায় স্পাইক খুব সহজেই ওই জম্বিটাকে মেরে ফেলেছে, যেটা দেখে ওর বাবা ওর উপরে খুবই খুশি হয়। এরপর ওরা আরো বেশ কিছু জঙ্গি শিকার করার জন্য আরো গভীর জঙ্গলে চলে যায়। এভাবে চারিদিক ঘোরাঘুরি করতে করতে ওরা একটি পরিত্যক্ত বাড়ির সামনে চলে আসে। এখন ওরা দুজন ওই ঘরের মধ্যে ঢুকে চারিদিক তল্লাশি চালিয়ে দেখছিল সেখানে ওদের কাজের প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা। আর এখানেই খোঁজাখুঁজি করতেই ওরা দেখতে পায় একটা ঘরের মধ্যে একটা জম্বির হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল কেউ এই জম্বিটাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারতে চেয়েছিল। এটা দেখার পর স্পাইকের বাবা বলে, এই মেইনল্যান্ডে আমরা ছাড়াও আরো অনেক সুস্থ মানুষ বেঁচে রয়েছে। ওরা দুজন যখন কথা বলছিল তখন জম্বিটা হাত পায়ের বাঁধন খুলে তাদের উপর হামলা করার চেষ্টা করছিল, যেটা দেখে স্পাইকের বাবা ওই জম্বিটাকে মেরে ফেলতে বলে। প্রথমের দিকে স্পাইক একটু ভয় পেলেও ওর বাবা ওকে অনেক জোর করায় ও বাধ্য হয়ে সেই জম্বিটাকে মেরে ফেলে। এরপর ওরা দুজন ওখান থেকে বেরিয়ে আবার জঙ্গলের মধ্যে ঘুরতে শুরু করে। আর তখনই ওরা একটি জংলি পশুর মৃতদেহ দেখতে পায়। দেখা যায় পশুটাকে অনেক নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে এবং সেই পশুটার মাথা একটা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। স্পাইকের বাবা জানায় এই কাজটা করেছে আলফা নামের বেশ কিছু জম্বি। আলফারা হলো সবচেয়ে বেশি শক্তিশালী, রাগী আর সবচেয়ে বেশি বুদ্ধিমান জম্বি। আর তাছাড়া অন্য কোনো জম্বিরাই এ ধরনের কাজ করতে পারবে না। এটা দেখে এখন জেনি ভীষণ ভয় পেয়ে যায়। ও বলে, আমাদেরকে এখনই এখান থেকে আমাদের দ্বীপে ফিরে যেতে হবে, কারণ আশেপাশে যদি কোনো আলফা জম্বি থাকে তাহলে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। আর এই কথা বলেই ও স্পাইককে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত বেশ দূরে যাওয়ার পরই ওরা দূর থেকে বেশ কিছু আলফা জম্বিকে দেখতে পায়। এখন সেই জম্বিগুলো ভীষণ হিংস্র হয়ে এদের দিকে এগিয়ে আসছিল। এইটা দেখে জেমি স্পাইককে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় জেনি তীরের সাহায্যে বেশ কিছু জম্বিকে মেরেও ফেলে। কিন্তু স্পাইক এই ঘটনায় এতটা ভয় পেয়ে গিয়েছিল যে কোনোভাবেই কোনো জম্বিকে মারতে পারছিল না। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ওরা একটি পুরোনো বাড়ি দেখতে পায়। এখন ওরা দুজন ওই বাড়িতে ঢুকে উপরের ছাদে একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। ওরা মনে করছিল বেশ কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকলে ওই জম্বিরা হয়তো সেখান থেকে চলে যাবে। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও ওই আলফা জম্বিদের লিডার ওই বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিল, যে কারণে ওরা ঠিক করে নেয় আজ রাতটা ওরা ওই বাড়িতেই কাটাবে। এদিকে রাত হয়ে যাওয়ার পর স্পাইক লক্ষ্য করে দূরে একটা জায়গায় জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে, যেটা থেকে স্পাইক ওর বাবার কাছে প্রশ্ন করে, দূরে যেখানে আগুন জ্বলছে ওই জায়গায় কি আছে? জেমি বলে, আমি কখনো জঙ্গলে ওই দিকটাই যাইনি। এটা শুনে স্পাইক মনে করছিল দূরে ওই জায়গায় হয়তো গ্রাম আছে, যেখানে এদের মতোই অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। এরপর রাতের বেলা জেমি আর স্পাইক যখন ঘুমিয়েছিল তখন ওদের পাশ দিয়ে একদল জংলি পশু ছুটে যায়, যেটার কারণে ওদের বাড়িটা কাঁপতে কাঁপতে সেটা ভেঙে পড়ে যায়। যদিও ওই বাড়িটা পুরোপুরি ভেঙে পড়ার আগেই ওরা দুইজন সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি থেকে বের হওয়ার পর ওরা লক্ষ্য করে তখন সবে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে, যেটা থেকে জেমি বলে ওরা এখন দ্বীপের দিকে ফিরে যাবে। জেমি বলে এতক্ষণে হয়তো সমুদ্রের জল কমে গিয়েছে এবং ফিরে যাওয়ার রাস্তাটা বাইরে বের হয়ে এসেছে। এখন ওরা ওই রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে নিজেদের দ্বীপে ফিরে যেতে শুরু করে। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর ওরা দেখতে পায় একটা আলফা জম্বি ওই রাস্তা ধরেই প্রচন্ড জোরে দৌড়াতে দৌড়াতে ওদের দিকেই এগিয়ে আসছে। এটা দেখার পর তারা দুজন তাড়াতাড়ি করে ছুটতে আরম্ভ করে।
কিন্তু আলফা জম্বিরা সাধারণ মানুষের থেকে অনেক জোরে দৌড়াতে পারতো। এই জন্য এদের অনেক কাছাকাছি চলে আসে। এখন ওরা দ্বীপের কাছে চলে আসার পর বাঁশি বাজিয়ে সমস্ত গার্ডদেরকে ডাকতে শুরু করে। আর আওয়াজ শুনে সমস্ত গার্ডরাও জেগে গিয়ে দ্বীপের দিকে আলো জ্বালিয়ে ওই আলফা জম্বিটার উপরে তীর চালাতে শুরু করে এবং জম্বিটাকে মেরেও ফেলে। সেদিন জেমি আর স্পাইকের ফিরে আসার আনন্দে একটা পার্টির আয়োজন করা হয়। কিন্তু এখানে পার্টি চলাকালীন স্পাইক লক্ষ্য করে ওর বাবা অন্য মহিলার সঙ্গে অনেক উল্টাপাল্টা কাজ করছিল। এসব দেখে স্পাইক মন খারাপ করে সঙ্গে সঙ্গেই ওই পার্টি থেকে বাড়িতে ফিরে আসে। যেহেতু স্পাইকের মা ভীষণ অসুস্থ হয়ে বাড়িতেই ছিল, তাই ওর মার দেখাশোনা করার জন্য ওদের গ্রামেরই একজন বয়স্ক লোক ওদের বাড়িতে বসেছিল। ওই লোকটার নাম ছিল স্যাম। এখন স্যাম ওকে প্রশ্ন করে, প্রথমবার শিকার করতে গিয়ে তোমার কেমন লাগলো? তখন স্পাইক ওদের সঙ্গে যা যা ঘটেছিল তার সবকিছু বলে এবং আরো বলে যে আমি জঙ্গলের মধ্যে দূরে এক জায়গায় আগুন জ্বলতে দেখেছিলাম। এই আগুনটা কারা জ্বালিয়েছে তুমি কি জানো? তখন স্যাম বলে যে ওই আগুনটা জ্বালিয়েছে তার নাম হলো ডক্টর ইয়ারকেলসন। স্যাম বলে আজ থেকে 30 বছর আগে আমি ওই ডাক্তারের সাথেই কাজ করতাম, কিন্তু পরবর্তীতে আমি এই দ্বীপে চলে আসি। আর ডক্টর ইয়ান ওই মেইনল্যান্ডের থাকার সিদ্ধান্ত নেন। তার বিগত 28 বছর ধরে উনি একা একাই ওই জায়গাটা ঘুরে বেড়াচ্ছেন। এটা শুনে স্পাইক অবাক হয়ে বলে, কিন্তু আমার বাবা বলেছিল তো সমস্ত ডাক্তাররা নাকি মারা গিয়েছে, আর সেই কারণে বিগত কিছু বছর ধরে আমার মায়ের কোনো রকম চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাহলে কি আমার বাবা মিথ্যে বলেছিল? এর পরের দিন সকালে যখন জেমি বাড়িতে ফিরে আসে তখন স্পাইক ওকে বলে, তুমি তো কাল সারা রাত ধরে অন্য মেয়ের সাথে সময় কাটাইছিলে। আমাকে আর মাকে নিয়ে তোমার একটুও চিন্তা নেই। আর তুমি এতদিন ধরে মায়ের ইচ্ছে করেই চিকিৎসা করাও নাই। আর তুমি আমাকে কেন জানাও নাই যে ওই জঙ্গলের মধ্যে এখনো একজন ডাক্তার বেঁচে আছে? জিমি বলে, কেলসন কোনো ডক্টর না, উনি একজন পাগল। আজ থেকে বেশ 17-18 বছর আগে যখন আমি আর আমার সঙ্গী জঙ্গলে ঘোরাঘুরি করছিলাম, তখন আমরা প্রথমবার ডক্টর কেলসনকে দেখতে পাই। আমরা দেখতে পাই বহু শত শত মানুষের মৃতদেহ এক জায়গায় সারি করে শুয়ে রেখেছে, আর সেখানে উনি এক এক করে ওই মৃতদেহগুলোকে আগুনে পুড়াচ্ছেন। ওনার এরকম অদ্ভুত কাজকর্ম দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। এটা শুনে স্পাইক বলে, আমার মা যদি রোগের কারণে মারা যায় তাহলে তুমি কাল রাতে যে মেয়েটার সাথে সময় কাটিয়েছিলে তাকেই বিয়ে করে নিবে। এটা শুনে জিমি প্রচন্ড রেগে স্পাইকের গালে একটা চড় মারে। এখন স্পাইক প্রচন্ড কষ্টে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর পরের দিন সকালে স্পাইক গেটে পাহারা থাকা লোকদের চোখের আড়ালে তার মাকে নিয়ে ওই দ্বীপ থেকে পালিয়ে মেইনল্যান্ডে চলে আসে। আসলে স্পাইক ডক্টর কিলসনের কাছ থেকে নিজের মায়ের চিকিৎসা করিয়ে তাকে পুরোপুরি সুস্থ করে দিতে চেয়েছিল। এখন অতিরিক্ত হয়রানির কারণে তার মা আরো অসুস্থ হয়ে পড়ে এবং কোনো কিছু মনে রাখতে পারছিল না। তাই আইলা কোনো রকম প্রশ্ন না করে স্পাইকের সাথে চুপচাপ যেতে শুরু করে। এভাবে সারাদিন ধরে চলার পর রাতের বেলায় ওরা পুরোনো চার্জের মধ্যে বিশ্রাম নেয়। রাতের বেলা ওরা দুজন যখন ঘুমিয়েছিল তখন একটা জম্বি স্পাইকের উপর হামলা করার চেষ্টা করলে আইলা হঠাৎ করে ঘুম থেকে উঠেই সেটাকে পিটিয়ে মেরে ফেলে। যদিও পরের দিন ঘুম থেকে উঠে আইলার কিছুই মনে করতে পারছিল না। অন্যদিকে দেখা যায় বেশ কিছু সৈনিক এই ব্রিটিশ মেইনল্যান্ডের মধ্যে ফেঁসে গেছে। আর এখন বেশ কিছু আলফা জম্বি তাদের উপর হামলা করে এবং সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলে। এখন এদের সবার মধ্য থেকে শুধুমাত্র এরিক নামের একজন সৈনিকই বেঁচে ছিল, যে কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে স্পাইক আর আইলা যখন একটি ফাঁকা মাঠের মধ্য দিয়ে আসছিল তখন বেশ কিছু জঙ্গি ওদের উপর হামলা করে। তখন ওরা কোনো রকমে ওখান থেকে পালিয়ে একটু দূরে থাকা একটি পরিত্যক্ত পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে যায়। কিন্তু ভিতরের দিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে থাকার কারণে ওরা দুইজন ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। এদিকে বাকি জঙ্গিরাও ওদের পিছন পিছন স্টেশনের মধ্যে ঢুকে পড়ে। এই অবস্থায় ওদের দুজনের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। ওই জম্বিরা ওদের উপর হামলা করার আগেই ওই জম্বিরা ওদের উপর হামলা করার আগেই এরিক নামের ওই সৈনিকটা এসে ওই জম্বির উপরে একটা গুলি চালায়। ফলে সমস্ত গ্যাস স্টেশনে আগুন লেগে যায়। সেখানে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় স্পাইক আর আয়লা কোনোভাবে একটা টেবিলের কোনায় নিজেদের জীবন বাঁচিয়ে নিলেও
ওখানে থাকা সমস্ত জমিরা মারা যায়। এরপর ওখান থেকে এরিক, স্পাইক আর আয়লা একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে এরিকের কাছে বাইরের পৃথিবীর খোঁজ খবর জেনে স্পাইক ভীষণ অবাক হয়ে যায়। এমনকি এরিকের কাছে থাকা মোবাইল, বন্দুক এবং হেলমেট দেখে খুবই অবাক হয়ে তাকিয়েছিল। এভাবে গল্প করতে করতে তারা বেশ কিছু দূরে যাওয়ার পর আয়লা একটু দূর থেকেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে আওয়াজের পিছন পিছন গিয়ে তারা একটা পরিত্যক্ত ট্রেন দেখতে পায়। ট্রেনের ভিতরে ঢুকলে তারা দেখতে পায় ওই ট্রেনের মধ্যে আগে থেকেই একটা প্রেগনেন্ট জম্বি মহিলা ছিল। সে এখন খুবই কষ্ট করে নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে আয়লা কোনো রকম ভয় না পেয়ে ওই জম্বিটার কাছে গিয়ে ওর বাচ্চা ডেলিভারি করতে সাহায্য করে। কিন্তু ওই জম্বিটা বাচ্চার জন্ম দেওয়ার সাথে সাথেই ওদের উপর হামলা করার চেষ্টা করে। ফলে এরই সাথে সাথেই ওই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। এরপর ওরা লক্ষ্য করে ওই জম্বির বাচ্চাটা বাকি মানুষদের মতোই পুরোপুরি সুস্থ ছিল। সেজন্য আয়লা আর স্পাইক ওই বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরিক মনে করছিল ওই বাচ্চার কাছ থেকে হয়তো এদের কাছেও ভাইরাসটা ছড়াতে পারে। সেজন্য এরিক এখন ওই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিল। ঠিক সেই সময় একটা আলফা জম্বি এসে এরিকের উপর হামলা করে এবং ওকে নৃশংসভাবে মেরে ফেলে। স্পাইক আর আয়লা ওই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে ট্রেনের ভিতরে সে মৃত প্রেগনেন্ট আলফা জম্বিটাকে দেখে ওই আলফা জম্বিটা প্রচন্ড রেগে যায়। দেখে মনে হচ্ছিল হয়তো জম্বিটার স্ত্রী ছিল মৃত জম্বিটা। ফলে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে করতে এদের উপর এগিয়ে আসতে শুরু করে। একটা সময় ওই জম্বিটা যখন এদের খুব কাছে চলে আসে, তখনই একটু দূর থেকে কেউ একজন ওই জম্বিটার গায়ে একটা বিষ মাখানো ব্লোডার ছুঁড়ে মেরে ওকে অজ্ঞান করে দেয়। ফলে জম্বিটা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর উনিই হলেন ডক্টর অ্যালিসন। আর এই ডক্টরকে খোঁজার জন্য স্পাইক এসেছে। এখন ডক্টর কেলসন ওদেরকে বলেন ওই আলফা জম্বিটা জ্ঞান ফেরার আগেই আমাদেরকে এখান থেকে একটা সুরক্ষিত জায়গায় যেতে হবে। এরপর উনি তাদেরকে ওনার সাথে নিজের গোপন ঠিকানায় নিয়ে আসেন। এই জায়গাটা অনেক অদ্ভুত ছিল। এখানে মানুষের শরীরের হাড়গোড় দিয়ে পিলারের মতো বানানো ছিল। আর এই পিলার গুলোর ঠিক মাঝখানে বেশ অনেকগুলো মানুষের মাথার খুলি দিয়ে একটা বিশাল বড় ম্যানুমেন্টের মতো তৈরি করা ছিল। যেটা দেখে স্পাইক প্রশ্ন করে এই জায়গাটাকে এরকম অদ্ভুত ভাবে সাজানো হয়েছে কেন। ডক্টর কেলসন বলেন এই জম্বি ভাইরাসের কারণে যে সকল সুস্থ আর অসুস্থ মানুষ মারা গিয়েছে তাদের প্রত্যেকের স্মৃতি উদ্দেশ্যে আমি একটি মনুমেন্ট তৈরি করেছি। এরপর স্পাইক বলে আমি আমার মায়ের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছি। এই কথা শুনে ডক্টর কেলসন আইলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেন আমার মনে হয় আইলার ক্যান্সার হয়েছে। আর এখন সেই ভাইরাসের ক্যান্সারটাও ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ক্যান্সার একদম লাস্ট স্টেজে চলে এসেছে। এই অবস্থায় ওকে বাঁচানো বা চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু স্পাইক এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। ও বলে আপনি যেভাবেই হোক আমার মাকে বাঁচান, ওনার চিকিৎসা করান। আসলে মাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এই কথাগুলো বলতে বলতে ও কান্নায় ভেঙে পড়ে। এরপর আয়লা স্পাইককে জড়িয়ে ধরে বলে তুমি মনে রাখবে আমি তোমাকে খুবই ভালোবাসি। আর আমি চলে যাওয়ার পর তুমি সবসময় নিজের খেয়াল রাখবে। এরপর আয়লা এই জম্বি বাচ্চাটা ওর কোলে দিয়ে বলে তুমি ওর খেয়াল রাখবে আর ওকে সুরক্ষিতভাবে আমাদের দ্বীপে ফিরিয়ে নিয়ে যাবে। ওর মা যখন ওকে জড়িয়ে ধরেছিল তখন পিছন থেকে ডক্টর কেলসন ওর শরীরে একটা অজ্ঞান হওয়ার দৌড়ার ছুঁড়ে মারে। ফলে সে নিস্তেজ হয়ে পড়ে। আয়লা বলে আমার এই ক্যান্সারের কারণে প্রতিদিন কষ্ট পেয়ে তিল তিল করে মারা যাচ্ছি। কিন্তু এখন আমি পুরোপুরিভাবে শান্তিতে মরে যেতে চাই। আর এই কথা বলে ও স্পাইককে শেষবারের মতো আদর করে ওকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে আসে। এরপর পাশেই একটা অন্ধকার জায়গায় গিয়ে ডক্টর কিনসন আয়লাকে কিছু ওষুধের সাহায্যে কোনোরকম কষ্ট না দিয়েই মেরে ফেলেন। তারপর তিনি আয়লার মৃতদেহটা আগুনে পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। যখন স্পাইকের জ্ঞান ফিরে আসে তখন কেলসন আয়লার মাথার খুলিটা স্পাইকের হাতে দিয়ে বলে এটাকে তুমি আমার তৈরি এই মন্দিরের সবচেয়ে ভালো জায়গায় রেখে দাও। স্পাইক মায়ের খুলিটা হাতে নিয়ে মনুমেন্টের সবচেয়ে উপরের ভালো জায়গায় রেখে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটে গিয়ে সকাল হয়ে যায়।
এরপর স্পাইক সেই জম্বি বাচ্চাটাকে সাথে নিয়ে নিজেদের দ্বীপে ফিরে যায়, কিন্তু ও সেই দ্বীপের ভিতরে ঢোকে না। দ্বীপের বাহিরে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাচ্চাটাকে ভিতরে নিয়ে গেলে বাচ্চাটার সাথে স্পাইক ওর বাবার কাছে একটা চিঠি লিখেছে। সেই চিঠিতে সমস্ত ঘটনাগুলো লেখা ছিল। আর স্পাইক বলে, আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বাচ্চাটার নাম রেখেছি আয়লা। সে আরো বলে, আমি এত দূরে যেতে চাই যেখান থেকে আর সমুদ্র দেখা যাবে না। আর আমার যখন মন চাইবে আমি তোমাদের কাছে ফিরে আসবো। ততদিনের জন্য তুমি যেন আমাকে খোঁজার চেষ্টা করো না। এই চিঠিটা পড়ে জিমি কান্না করে, স্পাইককে খোঁজার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমুদ্রের পানি বেড়ে গিয়ে ওই রাস্তাটা পুরোপুরিভাবে ডুবে গিয়েছিল। অন্যদিকে স্পাইক বিগত 28 দিন ধরে এই মেইনল্যান্ডে একা একা ঘোরাফেরা করছে। এরপর একদিন বেশ অনেকগুলো জম্বি স্পাইককে হামলা করে। তখন স্পাইক জম্বিগুলোকে মারতে মারতে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় সেখানে রাস্তা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই স্পাইককে বাঁচানোর জন্য বেশ কিছু অচেনা লোক চলে আসে। এদের লিডারের নাম ছিল জিমি, আর তার গলায় একটা ক্রস চিহ্নের লকেট ছিল। এটা হলো এই গল্পের প্রথম দেখানো সেই বাচ্চা জিমি। যাই হোক, এখন ওরা সবাই মিলে স্পাইকের পিছনে থাকা জঙ্গিদেরকে খুব সহজেই মেরে ফেলে। এরপর সবশেষে জিমি স্পাইকের সাথে বন্ধুত্ব করে ওকেও নিজের দলে যুক্ত করে নেয়। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো আরো মজার মজার মুভির এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন।